প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্বে। আর আজ আমাদের এই শিল্প সাধনা বিভাগে যিনি এসেছেন তিনি কিন্তু আজ এই সন্ধেটাকে কথায় এবং গানে পুরো মাতিয়ে তুলবেন। আজ আমাদের সাথে রয়েছেন জয়া দে, সঙ্গীত শিল্পী জয়া দে। নমস্কার। নমস্কার। প্রথমেই বলি, কেমন আছো? খুব ভালো আছি। একদম। তা আজ যেহেতু শিল্প সাধনা বিভাগে সঙ্গীত শিল্পীর সাথে আমাদের অনুষ্ঠান, তো সেক্ষেত্রে আমরা প্রথমেই সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করি, তারপর কথায় আসি। অবশ্যই। আমি আজকে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর জায়গায় আমি সুযোগ পেয়েছি আসার, তার জন্য তুমি করে বলছি অনেক ধন্যবাদ তোমাকে। আমি প্রথমে একটি গান শোনাতে চাই সকলকে। খুব পরিচিত আমাদের একটি গান, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। শুরু করছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গেছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গেছিল। নিজের ছায়ার পেছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বাহ, ভীষণ সুন্দর। ধন্যবাদ। সত্যি তাই। আর কতক্ষণ থাকবো আমরা দিশেহারা, তাই তোমার সাথে সরাসরি চলে যাই গল্পে। তো এই যে তুমি এত সুন্দর গান গাইলে, কি কি বিষয়ের ওপর গান গাওয়া হয়? এখনকার বর্তমান সবদিকে যে ধরনের গানের চল রয়েছে সেগুলো থেকে খানিকটা একটু ভিন্নভাবে চলার চেষ্টা করি, কিন্তু সবসময় চেষ্টা করি রবীন্দ্রসঙ্গীত, বাংলা গান, আধুনিক বাংলা আধুনিক গান, এগুলো থেকে একটু বেশি আকৃষ্ট আর কি, সেগুলোই করার বেশি চেষ্টা করি। একদম। তাই গানের জগতে আসা কিভাবে? গানের জগতে আসা কিভাবে বলতে গেলে বলতে হয় আমার মায়ের কথা, সবার আগে বলতে হয় মায়ের কথা। মা ভীষণভাবে ভালোবাসেন গান, তিনি নিজেও গান করেন। আমার গানের প্রথম হাতে খড়ি হয় মায়ের হাতে। সে ছোট্ট ছিলাম, ক্লাস পিনার শ্রেণীতে পড়তাম হয়তো, তখন মা বসে বসে গান শেখাতেন, মানে শোনাতেন, বেসিক্যালি গানটা শোনাতেন। তো সেভাবেই মায়ের হাত ধরেই গানের জগতে আসা হয়। তারপরে বাবারা রয়েছেন, আমার পরিবারের বাকি সমস্ত সদস্যরা রয়েছেন, তাদের সবার উৎসাহ, তাদের সবার গানের প্রতি ভালোবাসাটা আমাকে গানের দিকে আরো বেশি করে ঠেলে দিয়েছে। একদম। তা ছোটবেলাটা কেমন করে কেটেছে? ছোটবেলাটা আমার কেটেছে আমার বাড়ি হাকিমপাড়াতে, সেখানটা আমার ছোটবেলাটা কেটেছে। সেখানটায় আমি আমার পাড়ার একজনের কাছে গান শিখতাম। আমার প্রথম সঙ্গীত গুরু রেখা দাস, রেখা ম্যাম আমার, তার কাছে আমার গানটা শেখা শুরু করেছে। আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে উনি সারেগামাপা বাজিয়ে দিতেন, সেভাবেই গান শেখা আমার। ছোট থেকে গান শিখেছি, ম্যাম ক্লাস করিয়ে দিয়ে যেতেন, তারপর মা সেগুলো রেডি করিয়ে দিতেন, যা হয় আর কি প্রত্যেকটা বাচ্চার ছোটবেলাটা। তো সেভাবেই কেটেছে আমারও ছোটবেলা। তারপর আস্তে আস্তে আরো বিভিন্ন গুরু চেঞ্জ, নতুন নতুন গুরুদের কাছে গিয়ে শেখা। বর্তমানে কার কাছে গান শিখছো? বর্তমানে আমি এখন শিখছি শ্রীমতী অর্চিতা সেনের কাছে। আচ্ছা। ওনার কাছে এখন আপাতত আমার সঙ্গীত চর্চাটা চলছে বর্তমানে। ওনার বাড়ি শিলিগুড়িতে? হ্যাঁ, ওনার বাড়ি বকুলতলা মোড়ে। আচ্ছা আচ্ছা।
তো এই শিলিগুড়ির বাইরে বা উত্তরবঙ্গের বাইরে কখনো কোনো গুরুর সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে? আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি, কারণ আমি শিলিগুড়ির তথা শিলিগুড়ির বাইরে খুব অত্যন্ত গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি। আমার গুরুজি, তিনি তার বাসস্থান কলকাতায়। আমার আরেক গুরুজি দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, আরেক গুরুজি বিপ্লব মুখার্জির কাছে আমি 2 বছর আমার হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকটা শিখেছি, চেষ্টা করেছি, শিখতে তো আর পারিনি, চেষ্টা করেছি। তারপর কলকাতার একজন গুণী শিল্পী, তার বাড়ি বারাসাতে, শ্রী দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীতটা কিছুদিন করেছি, অভ্যাস করেছি। তবে শিলিগুড়ির বিভিন্ন গুণী মানুষরা আপনারা সকলেই হয়তো চিনবেন। আশিস কংসবণিক আছেন, গৌরী ম্যাম আছেন, রানা স্যার আছেন, অনেক গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি আমি শিলিগুড়িতে। তাদের উৎসাহ, তাদের শেখানোর পদ্ধতি আমাকে আজকে যেটুকু পারি সেটুকু শিখিয়েছে। একদম। তা ভবিষ্যতে নিজেকে কি হিসেবে দেখতে চাও? মা বাবার স্বপ্ন, ভবিষ্যতে আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত, ভালো মন্দ গাইতে পারি মতো একজন সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই। আচ্ছা, এটা মা বাবাও দেখে, তুমিও স্বপ্ন দেখো, তাই তো? একদম। তাহলে তোমার ফুল সাপোর্ট আছে তোমার ফ্যামিলি থেকে? একদম একদম। বাবা বর্তমানে নেই, বাবা আজ গত হয়েছেন 1 বছর হলো। বাবার সাপোর্টটা এখন পাচ্ছি না, কিন্তু উনি যতদিন ছিলেন এখনো দিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার সাপোর্টটা আমি হয়তো ডাইরেক্টলি পাচ্ছি না, কিন্তু ইনডাইরেক্টলি অবশ্যই পাচ্ছি। আমার মায়ের আশা ভালোবাসা সম্পূর্ণটাই গানের উপরে। তো উনি চাই আমি গান নিয়ে সারাটা জীবন থাকি। উনি আমাকে এমন বলেছে যে পড়াশোনা করতে হবে না, তুই গানটা কর, আর কিছু লাগবে না। কি নিয়ে কলেজ বা গ্র্যাজুয়েশন করা হয়েছে? আমি বাংলায় গ্র্যাজুয়েশন করেছি, এখন বাংলায় মাস্টার্স করছি। একদম। আমরা একটু গান শুনি, আবার তারপর কথায় আসি। আরেকটি খুব পরিচিত গান আমাদের, অলির কথা শুনে বকুল হাসি, আমি চেষ্টা করছি। সবার পছন্দের গান। একদম, খুব পছন্দের, পুরোনো দিনের গানগুলোই খুব পছন্দের হয় সবার। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ওদের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বাহ, ভীষণ সুন্দর। তা এই গানের জগতে জার্নিটা তো অনেক দিনের। যখন প্রথম শুরু করেছিলে তখন তোমার বয়স কত ছিল? খুব সম্ভবত একদম ছোট ছিলাম, তো বয়সটা ঠিক মনে নেই। মায়ের মুখে শোনা, যখন আমি ক্লাস প্রি নার্সারিতে পড়ি, তখন ওই আধো আধো, হ্যাঁ আধো আধো করার কি সাবো। তাও কত বছর গানের জগতের সাথে জুড়ে? প্রায় 20 বছর হবে। প্রায় 20 বছর। তাই এই 20 বছরের জার্নিতে প্রচুর ওঠা পড়া, তারপর ছোটখাটো মনোমালিন্য, সমালোচনা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। ইভেন যত বড় হওয়া যাচ্ছে, যত এই দিকটাতে আরো বেশি করে এগোনো যাচ্ছে, তত কিন্তু অনেক বেশি বাধা সম্মুখীন হতে হয়। তো তোমার জীবনে এরকম কোনো হতাশাপূর্ণ কোনো মুহূর্ত রয়েছে? গানের জগৎ শুধু নয়, এই শিল্পের জগৎটাই তাই। শুধু শিল্প বলছি কেন, পড়াশোনা সবকিছুই তাই। সব জায়গায় কম্পিটিশন থাকে, সবকিছুতে ওঠা পড়া হার জিত সবকিছুই থাকে। ছোট ছিলাম তখন বুঝতাম না, হয়তো কোনো কম্পিটিশনে হেরে গেলে চোখে জল চলে আসতো। তারপরে কোথাও গিয়ে কোনো গান গাইতে ভুল হলে মা বাবার ওই রাগে রেগে দেখলে একটু মন খারাপ হতো। আমার এই কিছু স্কুলের কম্পিটিশন, পাড়ার কম্পিটিশন, এরকম অনেক মন খারাপ আছে। সমালোচনা ঠিকঠাকভাবে হয়তো আমার পেছনে আমার স্যাররা রয়েছেন, আমার ম্যামরা রয়েছেন, হয়তো সেই আজটা আমাকে কখনো লাগতে দেয়নি ওনারা। আমার গান যেটুকু গেয়েছি, যতবারই গিয়েছি না কেন, সঙ্গে আমার স্যাররা নয়তো ম্যামরা নয়তো মারা সবসময় থাকে কেউ না কেউ। তো তখন সেজন্য যেহেতু আমি ছোট, বড়রা সেটা আগলে নিয়েছে, সেইভাবে পুরোপুরি আজটা কখনো অনুভব করিনি। এখন আমরা যারা শিল্প জগতের মানুষ, তাদেরকে একটু ওঠা পড়া ওটা মানিয়ে নিতেই হয়, সেটাকে সেইভাবে আর মনে রাখলে চলে না। মনে রেখে সেটাকে
তিক্ততা আনা মাথার মধ্যে, সেটা আর করি না। একদম আস্তে আস্তে বড় হতে হতে সেটা একটু মানিয়ে নিচ্ছি। একদম একদম। তা এই যে তুমি কখনো এত বছর 20 বছরের জার্নিতে প্রচুর জায়গায় অনুষ্ঠান করেছো, প্রোগ্রাম করেছো, তো কখনো এরকম হয়েছে যে তুমি শিল্পী হিসেবে সেখানে গেছো কিন্তু সেই তোমার যে শিল্পীর তোমার যে সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা তুমি কখনো পাওনি? সেরকম হয়েছে, কিন্তু সেটাকে আমি ঠিক অসম্মান বলবো না, কারণ আমি নিতান্তই ছোট, আমি নিজেকে শিল্পী বলেও মনে করি না। আমি সবাই গান শিখছি, কারোর ভালো লাগলে আমার গান, সে আমার থেকে গান শুনতে চায়, আমি তাকে শোনাই। তো আমি কোথাও গান গাইতে গেছি, সেখানটায় এবার আমার থেকে অনেক গুণী গুণী শিল্পীরা আসছেন যাদের পদধূলির যোগ্য হয়তো আমি নই। তো সেরকম জায়গাটায় হয়তো তারা সম্মান বেশি পাচ্ছে, যেহেতু আমি একজন ক্ষুদ্র শিল্পী। আমি একটুখানি ব্যাকলিস্টেড হব, এটাই কি নর্মাল নয়? সেটাই স্বাভাবিক। তো সেই সব জায়গাতে তখন সেই মুহূর্তে মন খারাপ লাগলেও সেখান থেকে বেরিয়ে যখন দেখছি যে আমার সামনে কারা গাইছেন, তাদের সান্নিধ্য আমি পাচ্ছি, তখন সেই মন খারাপটা মুছে যায়। হ্যাঁ একদম সেটাই হয়েছে। সেভাবে কোনোদিনও কোনো কিছু মনে রাখার মতো অনুভব করিনি। একদম। তা এই 20 বছরের জার্নিতে ভালো মুহূর্তও প্রচুর রয়েছে, আর সব থেকে মেমোরেবল এমন কোন দিন রয়েছে যে গানের সাথে রিলেটেড অবভিয়াসলি তোমার এখনো মনে আছে এবং সারা জীবন তা স্মৃতির পাতায় থাকবে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমার মানে শেষ স্মৃতি বলতে কি, বাবা নেই তো, বাবা বেঁচে থাকতে আমার বাবার সাথে যাওয়া লাস্ট প্রোগ্রাম ছিল হয়তো গত বসন্তে। তো গত বসন্তে আমি এক নাচের এক নৃত্য প্রতিষ্ঠানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো একটা বাবার কাছে তার স্বপ্ন কি হয় যে মেয়েকে সম্মানিত হতে দেখবে, মেয়েকে সুন্দর মুহূর্তে দেখবে। তো সেখানটায় আমি গান করেছিলাম তথা আমার কিছু পরিচালনা ছিল। তো সেগুলো করার পরে সেখানটায় আমাকে সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন উনি, বা সেখানকার যিনি গুণী মানুষেরা ছিলেন যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তারা কেউ এসে আমাকে খুব গুণী শিল্পীদের সঙ্গে একই স্টেজে সম্মাননা করা হয়। একই সেই হাতে আমাকে উত্তরীয় পরানো, সেই বাবা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, ওই নেমে এসে, হ্যাঁ বাবা তো আর বাবারা খুব চাপা হয় আমরা সবাই জানি, মা এসে বাড়িতে বলছিল আজকে বাবা খুব খুশি হয়েছে, ওই জিনিসটা না খুব মনে পড়ে এখন। মানে ওটা আমার খুব সম্মানের একটা মুহূর্ত ছিল। এর আগেও হয়েছে, কিন্তু সব জায়গায় বাবারা উপস্থিত থাকতে পারে না, মেয়েদের সাথে মারাই বেশি থাকে। তো ওই দিন বাবা ছিল, তো সেটা দেখেছিল বাবা, আর বাবার ওটাই শেষ দেখে যাওয়া ছিল, তাই ওই মুহূর্তটা বেশি মাথায় গেঁথে আছে। একদম একদম। তাই এই গানের জগতে থাকতে থাকতে কখনো তুমি শিলিগুড়ি, কখনো আবার কলকাতা, বিভিন্ন গুরুর সান্নিধ্যে এসেছো, বহু গুণী মানুষদের, বড় বড় সঙ্গীত শিল্পীদের সান্নিধ্য তুমি পেয়েছো। তো তোমার কি মনে হয় আজকে শিলিগুড়ি এবং কলকাতা বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখনো কি কি ইমপ্রুভমেন্ট দরকার আমাদের উত্তরবঙ্গে বা শিলিগুড়িতে? এটা খুব জটিল একটা প্রশ্ন, তাও হয়তো আমার বলাটা উচিত না, তাও বলছে আমাদের শিলিগুড়ির যে আমাদের জেনারেশনের যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের একটু শিল্প মনস্ক হলে একটু বেশি ভালো হয়। আরো তাদের যে ওই আমাদের অতি পপ কালচার যেটাকে বলা হয় সেটার দিকে একটু বেশি ঝুঁকে যাওয়া, সেটা খারাপ নয়, কোনো দিক থেকে সেটা খারাপ নয়। কিন্তু আমাদের যে বাঙালিয়ানা, আমাদের কবিগুরু, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের পঞ্চকবি, আমাদের যে বাংলা, আমাদের লতাজির যে বাংলা, মানে লতাজি শুধু তো সর্বভারতীয় একজন শিল্পী ছিলেন, আমাদের যারা বাংলার যে ব্যাপারটা আছে, যে বাঙালিয়ানাটা আছে, যে বাংলার গুরুতম যে সংস্কৃতিটা আছে, সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। না আমি বলবো না চলে যাচ্ছে, শিলিগুড়ির কিছু অংশের বাচ্চা কাচ্চারা আমাদের বয়সে আমরা যারা আছি কারা অনেকে ধরে রাখার চেষ্টা করছে, ওরা অনেকে দেখছে একদম হারিয়ে ফেলছে, যেটা কলকাতার দিকে আমার মনে হয় যে একটু কম হয়। কলকাতায় সেই জিনিসটা একটু কালচারটা ধরে রাখাটা একটু বেশি আছে ওদের, তো সেই জিনিসটা যদি শিলিগুড়ি তার একটু বাড়িয়ে তোলা যায় তাহলে আমার মনে হয় শিলিগুড়িতে এই সংস্কৃতিটা আরো বেড়ে যাবে। একদম, ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আড্ডা দিতে পেরে। আমরা আমাদের শিল্প সাধনা বিভাগের অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে তার আগে একটা গান আমরা শুনব। সব লোকে কয়লা হালন কে সাথ সংসারে, সব লোকে কয়লা হালন কে সাথ সংসারে, লালন বলে ছাতের কে রূপ, লালন বলে ছাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
কেউ মালা কেউ তসবিহ করে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লাহালন কি সাথ সংসারে, সব লোকে কয় লাহালন কি সাথ সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি সাথ সংসারে, সব লোকে কয় লালন কি সাথ, সব লোকে কয় লালন কি সাথ, সব লোকে কয় লালন কি সাথ সংসারে। বাহ, ভীষণ সুন্দর। আরও একটি গান আমরা শুনলাম জয়ার মুখ থেকে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমরা পরবর্তীতে আবার তোমাকে আমাদের স্টুডিওতে পাবো, এটা আমরা আশা রাখছি। আজ তবে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সঙ্গে তোমাকে বলতেই হয়, গান কিন্তু কখনো ছেড়ো না, নিজেকে সেই সঙ্গীত শিল্পী হিসেবে একদম নিজের লক্ষ্যে স্থির থেকো, এটাও আশা রাখবো। গান প্রাণ, গান ছাড়া বাঁচবো না। একদমই তাই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.